আর একটা কথাও বলবে না তুমি, বিশ্বাসঘাতক নারী। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বলছো তুমি? অরুণ, আল্লাহর কসম আমি নির্দোষ। আমার গর্ভের অনাগত সন্তানের দিকে তাকিয়ে অন্তত একবার আমার কথা শোনো। আমি আর শুনতে চাই না। আম্মু, ওই ভদ্রলোকটা মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁদছে কেন? ঢাকার এক প্রান্তে অরুণ তার স্ত্রী মেঘা এবং বাবা মায়ের সাথে একটি সাধারণ বাড়িতে বসবাস করত। অরুণ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। সে ছিল অত্যন্ত পরিশ্রমী, কিন্তু স্বভাবগতভাবে কিছুটা রাগী এবং অন্যের কথায় তাড়াতাড়ি প্রভাবিত হতো। অন্যদিকে মেঘা ছিল অত্যন্ত শান্ত, সংস্কারপরায়ণ ও বিচক্ষণ এক তরুণী, যে বিবাহের পর সম্পূর্ণ মন থেকে সেই পরিবারকে নিজের করে নিয়েছিল। ভোরবেলা ঘুম থেকে ওঠা, সবার জন্য চা তৈরি করা, শ্বশুর শাশুড়ির সেবা করা এবং স্বামীর জন্য টিফিন প্রস্তুত করাই ছিল তার দৈনন্দিন রুটিন। তাদের বিবাহের 2 বছর পর বাড়িতে আনন্দের বন্যা বয়ে আসে, যখন চিকিৎসক জানান যে মেঘা সন্তান সম্ভবা। মেঘা আনন্দাশ্রুতে ভেজা চোখে অরুণকে ফোন করে খবর দেয়, আর সেই সন্ধ্যায় পুরো পরিবার উৎসবে মেতে ওঠে। মিষ্টি বিতরণ করা হয় এবং আগন্তুক নবাগতকে ঘিরে সবাই নানা স্বপ্ন বুনতে শুরু করে। কিন্তু মানুষের সুখ যেন কারো কারো নজর এড়ায় না। অরুণের পাড়াতেই প্রাণ নামের এক ব্যক্তি বাস করত, যার নেশা ছিল অন্যের ঘরে অশান্তি সৃষ্টি করা। সে বেশ কয়েকবার মেঘাকে বাজারে যেতে দেখেছিল, যদিও বাস্তবে মেঘা সেখানে তার অসুস্থ পিতার জন্য ওষুধ কিনতে যেত। একদিন প্রাণ অরুণের কানে বিষ ঢালতে বলল, ভাই, কিছু মনে করো না, কিন্তু আমি তোমার স্ত্রীকে এক অপরিচিত পুরুষের সাথে একাধিকবার দেখা করতে দেখেছি। অরুণ থমকে গেলেও সরাসরি মেঘাকে কিছু না জিজ্ঞেস করে মনে মনে সন্দেহ পুষতে শুরু করল। সে চুপচাপ থাকতে লাগল। রাতে দেরিতে বাড়ি ফিরত এবং সামান্য বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ করত। মেঘা সবকিছু বুঝতে পারলেও এর প্রকৃত কারণ ধরতে পারছিল না। মেঘার গর্ভকাল যখন 7ম মাসে পৌঁছায়, তখন প্রাণ অরুণকে মোবাইলে একটি অস্পষ্ট ছবি দেখিয়ে বলল, দেখো, এই সেই লোক। আসলে ছবিতে মেঘা তার বড় ভাইয়ের সাথে হাসপাতালে যাচ্ছিল, কিন্তু ছবিটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে সত্যটা অন্য কিছু মনে হচ্ছিল। ক্রোধে অন্ধ হয়ে অরুণ সেদিন বাড়ি ফিরে মেঘার বাড়িয়ে দেওয়া পানির গ্লাসটি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, নাটক বন্ধ করো। কার বাচ্চা তোমার পেটে? মেঘা অবাক হয়ে কান্নায় ভেঙে পড়ল এবং নিজের নির্দোষতার কথা জানাল। অরুণের বাবা মাও তাকে বোঝানোর চেষ্টা করলেন যে প্রমাণ ছাড়া এত বড় অভিযোগ যেন না আনে, কিন্তু অরুণ কারো কথা শুনল না। সে আলমারি থেকে মেঘার ব্যাগ বের করে দরজার বাইরে ছুঁড়ে দিয়ে বলল, আজ থেকে এই ঘরে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। মেঘা যখন তার সন্তানের কথা ভাবার অনুরোধ করল, অরুণ নিষ্ঠুরভাবে বলল, এই সন্তান আমার নয়। মেঘা চোখ মুছে ঈশ্বরের ছবির সামনে মাথা নত করে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। মেঘা কাঁপতে কাঁপতে ফুটপাতে দাঁড়িয়ে নিজের পেটে হাত বুলিয়ে অনাগত সন্তানকে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক তখনই তার সামনে একটি সাদা গাড়ি এসে থামল। গাড়ি থেকে রুবিনা বেগম নামের প্রায় 60 বছর বয়সী এক বৃদ্ধা নামলেন, যিনি একটি সমাজসেবামূলক সংস্থা চালাতেন। মেঘার অবস্থা দেখে তিনি তাকে পরম স্নেহে গাড়িতে তুলে নিজের আশ্রমে নিয়ে গেলেন। সেখানে তাকে শুকনো কাপড় ও গরম খাবার দিয়ে বিশ্রামের ব্যবস্থা করলেন। পরের দিন সকালে মেঘার মুখে সব ঘটনা শুনে রুবিনা বেগমের চোখও জলে ভরে গেল। তিনি মেঘাকে সাহস জুগিয়ে বললেন, যে তোমাকে না শুনেই দোষী ভাবল, সে সবচেয়ে বড় অন্যায় করেছে। তবে মনে রেখো, ঈশ্বরের ঘরে বিচার হতে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার নেই। মেঘা সেদিনই সিদ্ধান্ত নিল যে সে আর কারো কাছে হাত পাতবে না, নিজের ক্ষমতায় সন্তানকে বড় করে তুলবে। কিছুদিন পর রুবিনা বেগম তাকে অফিসের ছোটখাটো কাজ দিলেন, আর মেঘা ধীরে ধীরে কম্পিউটার চালানো শিখে নিল। এদিকে অরুণের ঘরে মেঘা চলে যাওয়ার পর এক শুনশান নীরবতা নেমে এসেছিল, কিন্তু অরুণের অহংকার তখনও ভাঙেনি। আর প্রাণ প্রতিদিন এসে তার কানে বিষ ঢালত। কয়েক মাস পর এক রাতে মেঘার প্রসব বেদনা উঠলে রুবিনা বেগম তাকে হাসপাতালে নিয়ে যান এবং সেখানে মেঘা একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় আরিয়ান। আরিয়ানের আগমনে মেঘার জীবনে নতুন আশার আলো সঞ্চারিত হয়। দিন কাটার সাথে সাথে অরুণের জীবনে বিপর্যয় নেমে আসে। তার কোম্পানিতে আর্থিক মন্দা দেখা দেওয়ায় অনেক কর্মচারীর সাথে অরুণেরও চাকরি চলে যায়। জমানো টাকাও শেষ হয়ে আসছিল, আর তার বাবার শরীরও খারাপ হতে থাকল। চিকিৎসার টাকা না থাকায় যখন অরুণ প্রাণের কাছে সাহায্য চাইল, প্রাণ স্পষ্টভাবে মানা করে দিল। অরুণ প্রথমবার বুঝতে পারল যে যার কথায় সে নিজের সংসার ভেঙেছে, সেই বিপদের সময় সবার আগে হাত গুটিয়ে নিল। 4 বছর কেটে গেল।
আরিয়ান এখন 4 বছরের এক বুদ্ধিমান ও সংস্কারপরায়ণ ছেলে, যে বড় হয়ে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার হতে চায়। এদিকে মেঘার কঠোর পরিশ্রম ও মেধার জন্য রুবিনা বেগম তাকে সংস্থার মূল সমন্বয়কের দায়িত্ব দেন। নারিক্লানে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে মেঘার দক্ষতার প্রশংসা করে এক বিখ্যাত শিল্পপতি মঞ্চ থেকে বলেন, আজকের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলেন মেঘাজি। পুরো হলরুম করতালিতে মুখরিত হয়ে ওঠে, আর মেঘার চোখে আত্মসম্মানের আনন্দাশ্রু দেখা দেয়। ঠিক সেই দিনই অরুণ তার অসুস্থ বাবাকে নিয়ে এক সরকারি হাসপাতালে লাইনে দাঁড়িয়েও চিকিৎসা করাতে না পেরে চরম হতাশায় ভুগছিল। হঠাৎ হাসপাতালের বাইরে টাঙানো একটি বড় ব্যানারে তার নজর গেল, যেখানে লেখা ছিল রুবিনা সেবা ট্রাস্ট, দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির, এবং নিচে প্রধান সমন্বয়ক হিসেবে মেঘার ছবি দেওয়া ছিল। যে স্ত্রীকে সে 4 বছর আগে চরিত্রহীন বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ সে শত শত মানুষের সেবায় নিযুক্ত। অরুণ ট্রাস্টের ঠিকানা নোট করে নিল এবং পরদিন সকালে কাঁপতে কাঁপতে সেখানে পৌঁছল। দেওয়ালের সব ছবিতে মেঘার সমাজসেবামূলক কাজের রূপ দেখে অরুণের বুক ভেঙে আসছিল। কিছুক্ষণ পর সাদা শাড়িতে আত্মবিশ্বাসী মেঘা তার 4 বছরের ছেলেকে নিয়ে হল থেকে বেরিয়ে এলো। অরুণকে সামনে দেখে মেঘার চোখেও পুরনো স্মৃতি ভেসে উঠল। অরুণ কেঁদে ফেলে ক্ষমা চেয়ে বলল, আমার খুব বড় ভুল হয়ে গেছে মেঘা। ঠিক তখনই আরিয়ান জিজ্ঞেস করল, আম্মু, এই আঙ্কেল কে? মেঘা শান্ত গলায় বলল, ইনি তোমার বাবা। আরিয়ানের অবিকল নিজের মতো মুখ ও হাসি দেখে অরুণ হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল, যে নিজের সন্তানকেই জন্মের আগেই অস্বীকার করেছিল। রুবিনা বেগমও সেখানে এসে অরুণকে বললেন, যেদিন তুমি সত্য না জেনে এই মেয়েকে তাড়িয়েছিলে, সেদিনই তুমি তোমার পরিবারের সুখ হারিয়েছ। ক্ষমা আমার কাছে নয়, ওর কাছে চাও। অরুণ হাত জোর করে মেঘার কাছে ক্ষমা চাইল। এমন সময় ট্রাস্টের এক কর্মচারী এসে জানালেন যে প্রাণ নামের এক ব্যক্তি মেঘার সাথে দেখা করতে চান। প্রাণ ভেতরে এসে অরুণকে দেখে ভয় পেয়ে গেল এবং সবার সামনে নিজের অপরাধ স্বীকার করে কেঁদে ফেলল। সে জানালো যে 4 বছর আগে হিংসার বশে সে অরুণের কাছে মিথ্যা বলেছিল এবং ছবিতে মেঘার সাথে থাকা পুরুষটি আসলে তার বড় ভাই ছিল। প্রাণ নিজের ভুলের জন্য যে কোনো শাস্তি মাথা পেতে নিতে চাইল, কিন্তু রুবিনা বেগম বললেন, মানুষের নিজের বিবেকই তার সবচেয়ে বড় শাস্তি দেয়। প্রাণ মাথা নিচু করে চলে গেল। কিছুদিন পর অরুণ তার অসুস্থ মা বাবাকে ট্রাস্টে নিয়ে এসে মেঘার সাথে দেখা করালো এবং মেঘার শাশুড়ি কেঁদে ফেলে মেঘার হাত ধরে ক্ষমা চাইলেন। মেঘা তাদের পা ছুঁয়ে প্রণাম করে বলল, আপনারা আমার বড়, আমার মনে কোনো ক্ষোভ নেই। ধীরে ধীরে সম্পর্কের দূরত্ব কমতে লাগল। তবে মেঘা একটি শর্ত রাখল যে, যদি তারা আবার একসঙ্গে থাকে, তবে সম্পর্কের ভিত্তি হবে কেবল বিশ্বাস, তৃতীয় কোনো ব্যক্তির কথায় আর কান দেওয়া যাবে না। অরুণ সেই প্রতিশ্রুতি দিল। কয়েক মাস পর অরুণ নিজেও ট্রাস্টে কাজ করা শুরু করল এবং দরিদ্র শিশুদের পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি যেসব পরিবারের সন্দেহের কারণে অশান্তি চলছিল, তাদের বোঝাতে লাগল যে সম্পর্ক বিশ্বাসে গড়ায় আর সন্দেহে ভেঙে যায়। কিছুদিন পর ট্রাস্টের এক অনুষ্ঠানে যখন রুবিনা বেগম মেঘা ও অরুণকে মঞ্চে ডাকলেন এবং আরিয়ান দৌড়ে গিয়ে বাবা মায়ের হাত ধরল, তখন মনে হলো 4 বছরের অন্ধকার কেটে গেছে। মেঘা আকাশের দিকে তাকিয়ে ভাবল, সত্যের জয় একটু দেরিতে হলেও অবশ্যই হয়। এই গল্প আমাদের শেখায় যে সত্য না জেনে কারো উপর দোষারোপ করা উচিত নয়, কারণ বিশ্বাসই যে কোনো সম্পর্কের সবচেয়ে মজবুত ভিত্তি এবং এক মুহূর্তের সন্দেহ পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এবং এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।